আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিরা শারমিন। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের অধ্যায় হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি। এটা তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রজনন এবং জনন, ফুল, এগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের এই চ্যাপ্টারটা একটু বড়, এই কারণে এই চ্যাপ্টারটাকে আমি দুটো পর্বে ভাগ করেছি। আজকে আমাদের প্রথম পর্ব। প্রথমে আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রজনন, অযৌন জনন, যৌন জনন এবং যৌন জননের প্রধান অঙ্গ ফুল নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। উদ্ভিদের বংশবৃদ্ধি, এখানে আমরা অনলি উদ্ভিদ নিয়ে আলোচনা করছি। তাহলে বংশবৃদ্ধি বলতে কি বোঝাচ্ছে? বংশবৃদ্ধি বলতে বোঝায় যে একটা জীব তার বংশধর সৃষ্টি করা বা নতুন কোনো তারই প্রতিরূপ আরেকটা জীব তৈরি করা, আরেকটা জীব জন্ম দেয়া, এটাই হচ্ছে বংশবৃদ্ধি। আর যে প্রক্রিয়া এই বংশবৃদ্ধিটা উদ্ভিদের দেহে ঘটে থাকে, জীবের দেহে ঘটে থাকে, সেটাকে বলা হয় প্রজনন। তাহলে প্রজনন কাকে বলে? প্রজনন হচ্ছে একটি জটিল প্রক্রিয়া, যে জটিল প্রক্রিয়ায় জীব তার বংশধর বা প্রতিরূপ সৃষ্টি করে, তাকে প্রজনন বলা হয়। এখন প্রজনন কয় প্রকার? প্রজনন দুই ধরনের। আমরা যেহেতু উদ্ভিদ নিয়ে আলোচনা করছি, উদ্ভিদের ক্ষেত্রে প্রজনন আসতেছে দুই প্রকার। একটা হচ্ছে অযৌন জনন, আর একটা হচ্ছে যৌন জনন। অযৌন জনন কাকে বলে? অযৌন জনন হচ্ছে কোনো প্রকার ভিন্নধর্মী গ্যামেটের মিলন ছাড়া বা ভিন্নধর্মী গ্যামেট এখানে সৃষ্টি হবে না, সৃষ্টি না হয়ে শুধুমাত্র দেহের খণ্ডায়ন বা বিভিন্ন দেহকোষ থেকে যে ধরনের জনন ঘটে থাকে সেটাই হচ্ছে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যৌন জনন হচ্ছে এক্ষেত্রে ভিন্নধর্মী দুটো গ্যামেটের মিলন ঘটবে এবং এটার প্রধান যে অঙ্গ সেটা হচ্ছে ফুল থেকে ফল হবে এবং ফল থেকে বীজ, এবং সেই বীজ থেকে নতুন বংশধর সৃষ্টি হবে। এই প্রক্রিয়াটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। আগে আমরা এখন অযৌন জননটা দেখি। অযৌন জননকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্পোর উৎপাদন, একটা হচ্ছে অঙ্গজনন। স্পোর উৎপাদনটা কি? স্পোর হচ্ছে কিছু অণুবীজ যা দেহকোষে থাকে। দেহকোষ পরিবর্তিত হয়ে কিছু স্পোর তৈরি করে। এই স্পোরগুলো পরবর্তীতে বায়ুর মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে গিয়ে নতুন জীব উৎপন্ন করে থাকে। এটা হচ্ছে স্পোর উৎপাদন। এটা সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেহে ঘটে থাকে, যেমন কিছু ছত্রাকের দেহে এই প্রজনন প্রক্রিয়াটা হয়ে থাকে। এখানে এক্সাম্পল হিসেবে আছে মিউকর পেনিসিলিয়াম। এটা জাস্ট এক্সাম্পল। এই জাতীয় ছত্রাকের মধ্যে এই ধরনের প্রজননটা ঘটে থাকে। এরপরে আছে অঙ্গজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অঙ্গজননটা কি? অঙ্গজনন হচ্ছে কোনো প্রকার স্পোরও উৎপাদন করবে না এবং কোনো ধরনের ভিন্নধর্মী গ্যামেটও সৃষ্টি হবে না। শুধুমাত্র দেহের পরিবর্তিত হয়ে, দেহের খণ্ডিত হয়ে বা দেহের কোনো অংশ পরিবর্তিত হয়ে যে ধরনের জনন হয় সেটা হচ্ছে অঙ্গজনন। অঙ্গজননকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। অঙ্গজনন দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজনন, আরেকটা হচ্ছে কৃত্রিম অঙ্গজনন। প্রাকৃতিক অঙ্গজননটা যেটা উদ্ভিদের দেহে নিজেই হয়ে থাকে। এই প্রাকৃতিক অঙ্গজনন আবার চারটা ভাবে ঘটে থাকে। একটা হচ্ছে দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যমে, পাতার মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। দেহের খণ্ডায়নকে দেহের কোনো অংশ যদি খণ্ডিত হয়ে যে প্রজননটা হয়ে থাকে এটা হচ্ছে দেহের খণ্ডায়ন। মানে সাধারণত নিম্ন শ্রেণীর কিছু জীব, যেমন কিছু শৈবাল, ছত্রাক, এই জাতীয় উদ্ভিদের দেহে এই প্রক্রিয়ায় প্রজনন ঘটে থাকে। যেমন স্পাইরোগাইরা, মিউকর। স্পাইরোগাইরা হচ্ছে এক ধরনের শৈবাল আর মিউকর হচ্ছে এক ধরনের ছত্রাক। কিছু ছত্রাকের দেহ ঘটে, আবার শৈবালের দেহ এই ধরনের প্রজনন হয়ে থাকে। এক্ষেত্রে দেহের কোনো অংশ খণ্ডিত হয়ে গিয়ে প্রজনন হয়। এই খণ্ডিত অংশ পরবর্তীতে স্বাধীন একটা উদ্ভিদ হিসেবে
জীবনযাপন শুরু করে। এরপরে আসতেছে মূলের মাধ্যমে। মূলের মাধ্যমে কিছু কিছু উদ্ভিদের প্রজনন ঘটে থাকে, যেমন মিষ্টি আলু। মূল সাধারণত গাছের শেকড় হিসেবেই মাটিতে আবদ্ধ থাকে, কিন্তু কিছু কিছু মূল পরিবর্তিত হয়ে কিছু খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে যায় এবং এগুলোই পরবর্তীতে সেখান থেকে কুড়ি গজায় এবং এখান থেকে পরবর্তীতে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। এটা হচ্ছে মূলের মাধ্যমে প্রজনন। এরপরে আছে পাতার মাধ্যমে। পাতার মাধ্যমেও কিছু কিছু উদ্ভিদের প্রজনন ঘটে থাকে, যেমন তোমরা সবাই জানো পাথরকুচি পাতার কথা, যে পাতাটা দেখা যায় একটা জায়গায় কেটে দিয়ে ফেলে দিলেই সেখান থেকে নতুন করে কুড়ি গজায়। এটা হচ্ছে পাতার মাধ্যমে প্রজনন। এটার উদাহরণ হচ্ছে পাথরকুচি। একটু লিখছি। এরপরে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে প্রজনন। রূপান্তরিত কাণ্ড মাধ্যমে, কাণ্ড কাকে বলে সেটা তো আমরা জানি। কাণ্ড হচ্ছে কোনো যে উদ্ভিদ পর্ব মধ্যযুক্ত অংশই হচ্ছে কাণ্ড। তবে কিছু কিছু কাণ্ড আছে যেগুলোকে আমরা চেনা যায় না, কিছু এদেরকে বলা হয় পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ড। এর মধ্যে কয়েকটা পার্ট আছে, 6টা পার্ট দেওয়া আছে, যেমন টিউবারের উদাহরণ হচ্ছে আলু। টিউবার কি? টিউবার হচ্ছে কিছু কাণ্ড আছে মাটির নিচের কিছু কাণ্ড, যেটা খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে যায় এবং সে সকল কাণ্ডগুলোকেও স্ফীত হয়ে সেখানে কিছু কন্দের সৃষ্টি করে, যেমন মিষ্টি আলু। দেখো মিষ্টি আলুটা যদি এরকম হয়, এখানে তোমরা একটা দেখে থাকবে কিছু কন্দের সৃষ্টি হচ্ছে, এই যে এরকম করে কিছু অংশ তৈরি হয়। এই অংশগুলোকে বলা হয় পর্ব এবং দুটো পর্বের মধ্যবর্তী অংশ, এটা হচ্ছে পর্বমধ্য। এটাও একটা পরিবর্তিত কাণ্ড। এর মাধ্যমেও এই কুড়িগুলো থেকে পরবর্তীতে নতুন করে উদ্ভিদের সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে টিউবার। এরপর রাইজোম কি? মাটির নিচের কিছু কাণ্ড, শাখা কাণ্ড আছে যেগুলো মাটির সমান্তরালে থাকে, যেমন আদা, হলুদ। এগুলো পরবর্তী এই স্বল্পপত্রের গোড়ায় কিছু কুড়ি গজায়। এই কুড়ি থেকেও পরবর্তীতে নতুন করে উদ্ভিদের সৃষ্টি হয়। এরপরে আছে কন্দ বা বাল। কন্দ হচ্ছে অতি ক্ষুদ্র একটি কাণ্ড। এদের কাক্ষিক মুকুল বা শীর্ষ মুকুল থেকে নতুন গাছের সৃষ্টি হয়, যেমন পেঁয়াজ, রসুন। এগুলো হচ্ছে কন্দের উদাহরণ। এরপরে আছে স্টোলন হচ্ছে যেমন কচুতেও কিছু কাণ্ড দেখা যায়, শাখা কাণ্ড পরিবর্তিত হয়ে নতুন গাছের সৃষ্টি করে। স্টোলেনের উদাহরণ হচ্ছে কচু, পুদিনা এগুলো। এরপরে আছে অফসেট। কিছু জলজ উদ্ভিদে এই ধরনের কিছু পরিবর্তিত কাণ্ড দেখা যায়, কিছু শাখা কাণ্ড থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। অফসেট তৈরি করে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। পরবর্তীতে এই অফসেট থেকে এই নতুন উদ্ভিদগুলো স্বাধীনভাবে মুক্ত হয়ে আলাদাভাবে জীবনযাপন শুরু করে। এরপরে বুলবিল কি? বুলবিল হচ্ছে কিছু কাণ্ড আছে যাদের কাক্ষিক মুকুল কাণ্ডে পরিণত না হয়ে, যেমন এখানে আমি একটু চিত্র আঁকি। এখান থেকে কাক্ষিক মুকুল, এখান থেকে নতুন শাখা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু সেই উদ্ভিদে শাখা তৈরি না হয়ে পিণ্ডের আকার ধারণ করে একটা পিণ্ড ধারণ করে। এই অংশটাকে বলা হয় বুলবিল। এটা পরবর্তীতে গাছ থেকে খসে গিয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। তাহলে আমরা অযৌন জননের কয়েকটা ভাগ দেখলাম। অযৌন জনন তাহলে কয় প্রকার? অযৌন জনন দুই ধরনের, একটা হচ্ছে স্পোর উৎপাদন, হচ্ছে অঙ্গজ জনন। স্পোর উৎপাদন, অঙ্গজ জনন আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক অঙ্গজ জনন আবার 4 ধরনের। একটা হচ্ছে দেহের খণ্ডায়নের মাধ্যমে হয়ে থাকে, মূলের মাধ্যমে হয়ে থাকে, পাতার মাধ্যমে হয়ে থাকে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে হয়ে থাকে। রূপান্তরিত কাণ্ডের আবার 6টা পার্ট দেওয়া আছে, কিছু আছে টিউবার, রাইজোম, কন্দ, স্টোলন, অফসেট, বুলবিল। এগুলো হচ্ছে অঙ্গজ জনন এবং প্রাকৃতিক অঙ্গজ জনন। এরপরে আসো কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিমটা কি? তোমরা সবাই কলম সম্পর্কে জানো। বিভিন্ন নার্সারিগুলোতে দেখা যায় যে ছোট ছোট গাছের চারা পাওয়া যায়, যেখানে দেখা যায় আম ধরে আছে, পেয়ারা ধরে আছে, এই ধরনের গাছের কলম করা হয়। তাহলে এটা হচ্ছে কৃত্রিম। মানুষ
কৃত্রিমভাবে একটা গাছের ভালো কোনো জাতের কোনো গাছের কলম করে থাকে। সেটা কিভাবে করে? দেখা যায় কোনো একটা শাখা থেকে সুস্থ একটি শাখা নির্বাচন করে সেটা কেটে সেখানে দেখা যাচ্ছে কিছু গোবর আর কিছু সার দিয়ে সেটা পেঁচিয়ে দেয়। পেঁচিয়ে দেওয়ার পরে সেটা পরবর্তী সেই গোড়া থেকে নতুন আবার কি মূল গজায়, সেটা আলাদা করে লাগিয়ে দিয়ে কলম হিসেবে নতুন চারা গাছ তৈরি হয়। এটা হচ্ছে এক ধরনের কলম বা কাটিং। একটা হচ্ছে শাখা কলম বা কাটিং। এটা বিভিন্ন গুল্ম জাতীয় গাছের কাণ্ড কেটে মাটিতে পুঁতে দিলেই যে নতুন যে গাছ তৈরি হয় সেটা হচ্ছে শাখা কলম। তাহলে কৃত্রিমভাবেও দুইভাবে প্রজনন ঘটে থাকে। একটা হচ্ছে ঘটানো হয়, একটা হচ্ছে কলম, আর একটা হচ্ছে শাখা কলম। এই গেল অযৌন প্রজনন, উদ্ভিদের অযৌন প্রজননের বর্ণনা। এবারে আসা যাক যৌন প্রজনন। যৌনটা কি? যেখানে ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন ঘটবে। অবশ্যই এটা সপুষ্পক, উন্নত শ্রেণীর সপুষ্পক উদ্ভিদে এটা ঘটে থাকে, যেখানে এই ফুল সৃষ্টি হবে, ফুল থেকে ফল হবে। এই ফুল হচ্ছে যৌন প্রজননের প্রধান একটি অঙ্গ। এই তাহলে যৌন জনন হচ্ছে এখানে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, দুই ধরনের ভিন্ন ধর্মী দুটো গ্যামেট সৃষ্টি হবে। এখান থেকে এদের বিলনের মাধ্যমে নিষেক প্রক্রিয়া সংঘটিত হয়ে সেখান থেকে ফল এবং বীজ সৃষ্টি হবে। তাহলে ফুলের বর্ণনায় আসা যাক। ফুল কি? ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ হচ্ছে ফুল। যৌন প্রজননের জনন অঙ্গ হচ্ছে ফুল। তাহলে ফুল কাকে বলে? তোমাদের পরীক্ষা আসতে পারে ফুল কি? ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ হচ্ছে ফুল। তাহলে একটা ফুলের একটা চিত্র। এই ফুলের কতগুলো অংশ আছে? এই ফুলের একটা আদর্শ ফুলের 5টা অংশ। একটা হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর। এই 5টা অংশ একটা আদর্শ ফুলে থাকে। এই 5টা অংশের যদি কোনো অংশ অনুপস্থিত থাকে তাহলে সেটা অসম্পূর্ণ ফুল। আর এই 5টি অংশ যদি সম্পূর্ণ উপস্থিত থাকে তাহলে সেটাকে বলা হয় একটি সম্পূর্ণ ফুল। তাহলে একটা সম্পূর্ণ ফুলের মোট হচ্ছে 5টা অংশ। তাহলে কি কি? পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর। এর মধ্যে সর্বশেষ দুটো স্তবক বা পুংকেশর এবং স্ত্রীকেশর, এই দুটো হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক। আর বাকি যে দুটো বৃতি এবং দল এরা হচ্ছে সাহায্যকারী স্তবক। তাহলে আমরা এখন একটু দেখি ফুলের কোনটাকে কোন অংশ কোনটাকে কি বলা হয়। প্রথমে যে এই অংশটা হচ্ছে বৃন্ত। এরপরে পরবর্তীতে হচ্ছে এইটা হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ কি? পুষ্পাক্ষ বা ফ্লোরাল এক্সিস। ফুলটা সম্পূর্ণ যে ফুলের বাকি যে 4টি স্তবক যার উপরে সজ্জিত থাকে সেই অক্ষটাকেই বলা হচ্ছে পুষ্পাক্ষ। এর পরের স্তবক হচ্ছে বৃতি। এটা হচ্ছে বৃতি বা বৃত্তাংশ। বৃতি হচ্ছে ফুলের সবচাইতে বাইরের স্তবক। এটা সাধারণত সবুজ রঙের হয় এবং তোমরা দেখে থাকবে যে ফুলের কুঁড়ি অবস্থায় আমরা বাইরের যে অংশটা দেখতে পাই সেটা মূলত বৃতি। এই বৃতিটা কি করে? কুঁড়ি অবস্থায় ফুলকে রোদ, ঝড়, বৃষ্টি, বাইরের যে প্রতিকূল অবস্থা আছে, প্রতিকূলতা, পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে। আর সবুজ বৃতি যদি রং সবুজ হয় সেটা তো সাধারণত তোমরা জানো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। আর রঙিন হলে সেটা পরাগায়নেও সাহায্য করে থাকে। আর এই বৃতি অনেক সময় বিযুক্ত থাকে, আবার যুক্ত থাকতে পারে। তাহলে বিযুক্ত থাকলে তাকে বিযুক্ত বৃতি বলে, আর যদি যুক্ত থাকে, একটার সাথে আরেকটা যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় যুক্ত বৃতি। এরপরে বৃতির পরে আসতেছে দল বা পাপড়ি। দল বা পাপড়ি, দলমণ্ডল। দলমণ্ডল ফুলের সবচাইতে আকর্ষণীয় যে অংশ সেটা হচ্ছে দলমণ্ডল।
দলমণ্ডল বা এর প্রতিটি অংশকে বলা হয় পাপড়ি। এই দলমণ্ডলও যুক্ত থাকতে পারে, আবার বিযুক্ত থাকতে পারে, একটার সাথে একটা লাগানো থাকতে পারে। এই লাগানো যে পাপড়িগুলো, সেগুলো একসঙ্গে লাগানো থাকলে সেটাকে বলা হয় যুক্ত দল। আর যেমন দুতুরা ফুলে থাকে। আবার বিযুক্ত, যদি একটা আলাদা আলাদাভাবে পাপড়িগুলো খুলে ফেলা যায়, ছিঁড়ে ফেলা যায়, সেই ধরনের যদি দল থাকে, তা সেরকম পাপড়ি আছে, সেগুলো হচ্ছে যেমন জবা। দল যে কাজটা করে, দলের প্রধান কাজ হচ্ছে পরাগায়নে সাহায্য করা, বা বিভিন্ন কীট পতঙ্গ, পোকামাকড় এদেরকে কি করা, আকৃষ্ট করে পরাগায়নে এরা সাহায্য করে থাকে। এবং ভিতরের যে অঙ্গগুলো আছে, মানে পুংকেশর, স্ত্রীকেশর, এদেরকে সুরক্ষা করে। এর পরের স্তবক হচ্ছে পুংস্তবক, পুংকেশর বা পুংস্তবক। পুংস্তবক কোনটা? এই অংশটাকে বলা হয়, এই অংশটা হচ্ছে পুংকেশর। পুংকেশর একটি বা একটিও থাকতে পারে, একটা ফুলে অনেকগুলো থাকতে পারে। কয়েকটা পুংকেশর একত্রে পুংস্তবক সৃষ্টি করে। পুংকেশর আবার দুটো অংশে বিভক্ত। দেখো এই অংশটা, উপরের যে অংশটা হচ্ছে, এই অংশটার নাম হচ্ছে পরাগধানী, আর এই অংশটা হচ্ছে পরাগদণ্ড। এই দুটো মিলে হচ্ছে পুংকেশর। আমি এখানে আলাদা করে লিখি। পুংকেশর। পুংকেশরের এই মাথায় যে থলির মতো অংশ, এটার নাম হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর ভিতরে পরাগরেণু থাকে। এই পরাগরেণু থেকে পুংগ্যামেট সৃষ্টি হয়, যেটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এর পরের স্তবক, এর পরে সর্বশেষ স্তবক হচ্ছে গর্ভকেশর বা স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকটা ফুলের কেন্দ্রে অবস্থান করে। এটা এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত। এই স্ত্রীস্তবকের আবার তিনটা অংশ থাকে। উপরের যে অংশ, সেটার নাম হচ্ছে, এই অংশটা হচ্ছে গর্ভমুণ্ড, আর মাঝখানে যে দণ্ডের মতো অংশ, সেটাকে বলা হয় গর্ভদণ্ড, আর ভেতরের যে অংশ, সেটাকে বলা হয় গর্ভকেশর। তাহলে এই তিনটে অংশ, তাহলে স্ত্রীস্তবকের কয়টা অংশ? তিনটা অংশ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভকেশর। এই তিনটা মিলে হচ্ছে গর্ভপত্র। একটি ফুলে একটি গর্ভপত্র থাকতে পারে, আবার একাধিক গর্ভপত্র থাকতে পারে। এই গর্ভপত্রগুলো আবার একটার সাথে আরেকটা যুক্তও থাকতে পারে, বিযুক্তও থাকতে পারে। তাহলে এই গেল আমাদের ফুলের 5টি স্তবক। তাহলে আমরা 5টি স্তবক কি কি আরেকবার দেখি। একটা হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর। এই অবশিষ্ট শেষের দুটো স্তবক হচ্ছে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক, এটা ফুলে থাকতেই হবে। আর আগে এর বৃতি এবং দল, এরা হচ্ছে সাহায্যকারী স্তবক। গর্ভকেশরের কাজ হচ্ছে, গর্ভকেশর কি করে, গর্ভকেশরের মাঝখানে কি থাকে, ডিম্বাণু থাকে। এদের কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদন করা এবং পরাগরেণুকে রিসিভ করা। তাহলে এখন দেখো ফুলের প্রকারভেদে সেটা বিভিন্নভাবে ফুলকে ভাগ করা যায়। ফুলের যেমন কোনো অংশ, ফুলের প্রকারভেদ বলতে গেলে মানে ফুলের প্রকারে শেষ নেই। বিভিন্ন ধরনের ফুল আমরা চারপাশে দেখে থাকি, তাতে বিভিন্ন রকমের ফুল হয়।
সেই ফুলগুলো মানে বিভিন্ন ধরনের এই ফুলগুলোকে আবার দেখা যায় অংশের উপর ভিত্তি করে এদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। যদি ফুলের 5টি অংশই থাকে তাহলে তাকে সম্পূর্ণ ফুল বলে, আর যদি কোনো একটা অংশ অনুপস্থিত থাকে তাহলে সেই ফুলকে বলা হয় অসম্পূর্ণ ফুল। এছাড়াও বৃন্তযুক্ত ফুল আছে, অবৃন্ত ফুল আছে। যদি বৃন্ত থাকে তাহলে সবৃন্ত ফুল বলা হয়, আর যদি কোনো ফুলে বৃন্ত দেখা না থাকে তাহলে সেটাকে বলা হয় অবৃন্ত ফুল। আবার লিঙ্গের উপর ভিত্তি করেও এদেরকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন উভলিঙ্গ, যদি কোনো ফুলে পুংকেশর স্ত্রীকেশর দুটোই থাকে তাহলে সেটা হচ্ছে উভলিঙ্গ ফুল, আর যদি কোনো একটা থাকে, যদি দেখা গেল কোনো ফুলে শুধুমাত্র স্ত্রীকেশর থাকে আবার কোনো ফুলে শুধু পুংকেশর থাকে তাহলে সেটাকে বলা হয় একলিঙ্গিক ফুল। আবার এমনও ফুল আছে যেগুলোর কোনোটাই থাকে না, এই দুটো, সেটাকে বলা হয় ক্লিপ ফুল। এছাড়া প্রতিসাম্যতার উপর ভিত্তি করেও ফুলকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। মানে প্রতিসাম্যতা কি, যদি কোনো ফুলকে অক্ষ বরাবর যাতে সমান ভাগে ভাগ করা যায় তাহলে সেটা তার উপর ভিত্তি করে ফুলকে আবার 3 ভাগে ভাগ করা যায়। যে কোনো ফুলকে যদি একবার ভাগ করা যায় তাহলে সেটা এক প্রতিসম, আর যদি বহুবার ভাগ করা যায় তাহলে সেটা হচ্ছে বহু প্রতিসম, আর যদি কোনোভাবেই ভাগ করা না যায় তাহলে সেই ফুলকে বলা হয় অপ্রতিসম ফুল। এছাড়াও গর্ভাশয়ের অবস্থানের উপর ভিত্তি করেও একে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। গর্ভাশয়ের চারপাশে ঘিরে যদি অন্যান্য স্তবকগুলো থাকে তাহলে তাকে বলা হয় পেরিগাইনাস ফুল, আর যদি গর্ভাশয় নিচে থাকে তাহলে ইপিগাইনাস ফুল, আর গর্ভাশয় যদি উপরে থাকে বাকি স্তবকগুলো নিচে থাকে তাহলে হাইপোগাইনাস ফুল। তাহলে বিভিন্ন ধরনের ফুল আছে। এই গেল ফুলের বর্ণনা। তোমাদের এই লেভেলে 8ম শ্রেণীর এই লেভেলে ফুল সম্পর্কে শুধুমাত্র ফুলের এই গঠনটা খুব ভালো করে এঁকে নিবে, দেখবে, এবং তোমাদেরকে জানতে হবে যে ফুলের কোন অংশটাকে কি বলে, বা একটা ফুলকে দেখে বুঝতে হবে যে কোনটা এর বৃতি, কোনটা দল, কোনটা পুংকেশর, কোনটা স্ত্রীকেশর। এরপরে আসা যাক আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, সেটা হচ্ছে পুষ্পমঞ্জরি। তোমরা অনেক সময় দেখে থাকবে যে একটা দণ্ডের মধ্যে একটা দণ্ড, তার চারপাশে ফুলগুলো এভাবে সাজানো থাকে, এভাবে এখানে ফুলগুলো সাজানো থাকে। এরকম আমরা প্রায় সময় ফুল দেখে থাকি। এই দণ্ড সহ, এই শাখা সহ সম্পূর্ণ। তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পুষ্পমঞ্জরি, এটা জানতে হবে। তো পুষ্পমঞ্জরি কি? মঞ্জরিটা হচ্ছে যে অনেক সময় ফুলগুলো একটা শাখায় নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো থাকে, এই শাখা সহ ফুলকে বলা হয় পুষ্পমঞ্জরি। যদি এই শাখার বৃদ্ধি অসীম হয় তাহলে হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি, আর শাখার বৃদ্ধি যদি সসীম হয় তাহলে সেটাকে বলা হয় নিয়ত পুষ্পমঞ্জরি। তাহলে যেমন যদি উপরে ফুলটা আগে ফোটে তাহলে সেটা হচ্ছে নিয়ত, আর যদি নিচ থেকে ফুলগুলো ফুটতে থাকে তাহলে সেটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি। তো শিক্ষার্থীরা আমাদের এই ফুল পর্যন্তই আজকে আমাদের পাঠ। আজকে আমরা তাহলে জানলাম যে প্রজনন কাকে বলে, প্রজননের প্রকারভেদ, এবং যৌন জনন, অযৌন জননের ভাগগুলো, এবং যৌন জননের প্রধান অঙ্গ ফুলের গঠন এবং বর্ণনা। তোমাদের আজকে তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করে আজকে আমাদের পাঠ এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আল্লাহ হাফেজ।